আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বর্তমানে ভালো থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয়। ভালো থাকাটাকে একটা অভ্যাসে পরিণত করে নিতে হচ্ছে। আসলে কেউই আমরা ভালো নেই, মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, কোনোভাবেই কিন্তু আমরা আসলেই ভালো নেই। তো যাই হোক, ভালো লাগাটাকে এটা আমরা একটা মনে করি একটা অভ্যাস আর কি। ভালো থাকতে হবে, তাই আছি, বেঁচে আছি, এইটা। তো অনেক ভারী ভারী কথা শুরুতেই বলে ফেললাম। তো আসলে ভালোও লাগতেছে না আমার কাছে। ভিডিও কি দিয়ে শুরু করব, কি করব না করব সেটা আমিও আসলে জানি না। কি থেকে কি বলতেছি সেটাও বুঝতেছি না। তো যাই হোক, আপনাদের সাথে প্রতিদিন একটা কানেক্টেড থাকি, তার জন্য আসলে ভিডিওটা আপলোড করা বা ভিডিওটা তৈরি করে এডিট করা, ভয়েস দেওয়া, এই আর কি। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন চিকেন এনেছিল। তো ব্রয়লার মুরগিগুলো আসলে আমাদের বাসায় খাওয়া হয়, আমাদের বাচ্চারা পছন্দ করে, তার জন্য অবশ্য খাওয়া হয়। তো খান সাহেব অবশ্য কোনো মুরগির মাংসই খেতে চান না। তো ভাবলাম যে উনি যেহেতু মুরগির মাংস এভাবে খেতে চান না, তাহলে চিকেন 69 তো উনি আবার পছন্দ করেন, চিকেন ফ্রাইটা মোটামুটি খান আর কি। তো তার জন্যই আমি ওই দিনই কিন্তু এটা রেডি করে রেখে দিয়েছিলাম। গত ভিডিওর তে এটা ছিল দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে আমি এটা অ্যাড করি নাই। এটা আজ শেয়ার করছি আপনাদের সাথে। তো চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মুরগির বুকের দুইটা পার্টে নিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ পেস্ট ছিল সেটা, তারপর হচ্ছে গিয়ে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম পাউডার মিল্ক। তো টক দই দেওয়ার কথা ছিল, তো ভাবলাম টক দইটাকে ওইভাবে না বানিয়ে আমি পাউডার দুধটা দিয়ে দেই, তারপরে একটু সিরকা দিয়ে দিব বা লেবুর রস দিয়ে দেব। তো লেবু ছিল ফ্রিজে, কিন্তু কাটতে বিরক্ত লাগছিল। ওই যে বললাম রান্নাঘরে কেমন যেন একটা গরম লাগে, আর ইচ্ছে করে না আসলে কোনো কাজ করি। তারপরও বাচ্চারা আছে, বাচ্চাদের বাবা আছে, খাবার তো খেতেই হবে। প্রতিদিন বিকালে একটা বায়না থাকে কি খাবে। যাদের বাসায় বাচ্চা আছে তাদের এই কথাটা শুনতেই হয় যে কি খাবো সন্ধ্যায়। তো একটা ডিম দিয়ে দিলাম, আর ওই যে বললাম লেবুটা কাটতে বিরক্ত লাগছিল, তার জন্য আমি সিরকা দিয়ে দিয়েছি। তো অটোমেটিকলি সেটা টক দই হয়ে যাবে, এটা আমার ধারণা আর কি। আপনারা কিন্তু টক দইটা রেডি করেই দিবেন। আমি একটু শর্টকাট পদ্ধতিতে করে ফেললাম, এই আর কি। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিলাম, আর সব ধরনের মশলাই দিয়ে দিলাম। তো এতদিন আমার ইয়েলো মাস্টার্ড পেস্ট ছিল, তো সেটা দিয়ে দিয়েছিলাম এতদিন। তারপরেও একটু ছিল, একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে যেভাবে হোক ম্যানেজ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আর সেটা পড়ছিল না, তার জন্য সেটা আমি স্কিপ করে নিলাম আর কি। আমি নিজেই সেটা এডিট করে নিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সব ধরনের মশলাই মেখে রেখে দিচ্ছি। আর আমি আরেকদিন কিন্তু চিকেন ফ্রাই করেছিলাম রাতের বেলা, পোলাও আর চিকেন ফ্রাই করেছিলাম। তো সেখানে আমি আটা, তারপর হচ্ছে গিয়ে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার একসাথে সেটা ওই যে কোটিং করার জন্য আমি ব্যবহার করেছিলাম। তো সেটা তো আর অন্য কাজে লাগানো যাচ্ছিল না, তো কিছু মশলাও ছিল, তো সেটা সহ এই আটাটা সহ আমি একটা বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম, যে এটা পরবর্তীতে আমি ব্যবহার করে নেব। তো তার জন্য আমি সেটা নামিয়ে ফেললাম। হয়তো আমি ফেলে দিতে পারতাম, সেটা অপচয় হতো। আমার কাছে এটা ভালো লাগে না। আমি কোনো জিনিসই, অবশ্য খাবার জিনিস বলেন আর যেটাই বলেন, আমার অপচয় করা একদমই ভালো লাগে না। আমি যে কোনো উপায় হোক এটাকে আমি ইউজ করতে চেষ্টা করি, বলতে পারেন রিইউজ করা আর কি। তা আমি এটা যে কোনোভাবেই হোক সেটা করে নিই। তার জন্যে কিন্তু আমি এই যে এটার সাথে দিয়ে রাখলাম। এটা এখনও বরফ আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন আমি আমার এগুলো তৈরি করব তখন তো আবার একটু হাত দিয়ে মেখে নেব, তখন মেখে নেব, এই আর কি। তো মেয়েকে বলেছিলাম যে চিকেন ফ্রাই হবে, মেয়োনিজ তো খেতেই হবে। ওরা খায় মেয়োনিজ, আমি খাই না। ওদের বাবা একটু খায়, বাচ্চারাও খায়, তো আমি তো খাই না। তো তার জন্য ওকে বললাম, ও অবশ্য রেডি করে নিচ্ছে। তো আজকের আমার থাম্বনেইলে যে কথাটা দেখতে পাচ্ছেন যে তোফাজ্জল আমার আপনজন, তোফাজ্জলরা আমার আপনজন। আসলে এই যে ছেলেটার কি দোষ ছিল, সে একজন কি বলে বুদ্ধি প্রতিবন্ধী ধরতে গেলে এখন তার একটু হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গিয়েছে, অনেক শখ খেয়েছে, বাবা মা হারিয়েছে, হয়তো কারোর সাথে রিলেশনে ছিল, সেই রিলেশনটাও ভেঙে গিয়েছে, তারপরে বাবা মাকে হারিয়েছে, একটা ভাই ছিল, ভাইটাকে হারিয়ে ফেলেছে। তারপরে সে তার মতো করে জীবনটাকে পার করতেছিল, কিন্তু তাকে একদম জানে মেরে ফেলবে, এটা কেমন একটা না। আমাদের দেশে কী ধরনের স্বাধীনতা আমরা পেয়েছি বা কী স্বাধীন দেশ করেছি সেটা বুঝতে পারতেছি না।
বাচ্চাদের হাতে দেশটাকে তুলে দিলে যা হয় আর কি। আগে আমি শুনতাম ছোটোবেলায় আমার দাদা দাদি বলতো আর কি, বাচ্চাদেরকে মাথায় তুলতে নেই, ওরা বানরের মতো, ওদেরকে শাসন করতে হয়। তো ঠিক তেমনই আমি আসলে মুরব্বীদের কথা এখন আর তেমন একটা কেউ পাত্তা দেয় না। এটাকে অনেক সময় মুরব্বীরা যা যা করতো আমরা ছোটোবেলায় সেটা মানতাম, আমাদের মা বলতো বা দাদি বলতো বা চাচি বলতো। আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, যদিও আমাদের বাড়িতে এখনও আমার ভাইদের বউদেরকে নিয়ে আমার মা একটা যৌথ সংসারে এখনও আছে। তো যৌথ সংসারে যখন থেকেছি সবাই কম বেশি ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু একটু শাসন করতো, আদর করতো, সব কিছু করতো। তখন আমরা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতাম। কিন্তু বর্তমানে এমন একটা পর্যায়ে এসে গিয়েছে সেগুলোকে কুসংস্কার বলে এক পাশে সরিয়ে নিচ্ছে। আর এই কুসংস্কারগুলো কিন্তু আমরা তখন এভাবে মেনে আসছি যে আমাদের দাদি বলছে এই কাজটা করতে না, আমার মা বলছে করতে না, আমার বাবা বলছে বা আমার দাদা বলছে, চাচা বলছে বা ফুফু বলছে, এটা আমরা মেনে নিতাম। কিন্তু এখন সেটাকে একদমই পাত্তা দেয় না। এখন বলে এইসব কুসংস্কার, এসব ফালতু কথা, এসব মুরব্বীদের কথা। আগে মানুষের মানে জ্ঞান ছিল না, তারা শিক্ষিত ছিল না, এসব তা আমরা শিক্ষিত জাতি হয়ে কি করলাম? বড় বড় তার যুগিত আছে, আমাদের তো মনুষ্যত্ব বলতে কিছুই নেই বর্তমানে। আমি ভিডিওটা একটু দেখেছি, দেখে আমার মানে কি কান্না পেয়েছে আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গতকাল আমি যখন এশার নামাজ পড়তেছিলাম তার আগে কিন্তু আমি সামান্য একটু ভিডিও দেখেছি, পুরোটাও দেখি নাই। আমি নামাজের মধ্যে আমার কান্নার জন্য আমি নামাজ পড়তে পারি নাই, মানে এতটা খারাপ লেগেছে। কেন এমনটা? সে যেই হোক না কেন, সে যদি চুরিও করে থাকে, ডাকাতিও করে থাকে, তার জন্য আইন আছে, দেশে আদালত আছে, সব কিছুই তো আছে। তো কেন মানুষের মৃত্যুটা এভাবে মানে হাতের মধ্যে নিয়ে নেবে, আইনটাকে হাতে নিয়ে নেবে? কেন এমন করবে? আর এই যে ছেলেগুলো এসব কাজ করতেছে, তাদের কি পরিবার নেই, তাদের ফ্যামিলি নেই, তাদের মা বাবা নেই, তাদেরকে কি পারিবারিক কোনো শিক্ষা দেওয়া হয় না? এরা তো আমাদের দেশের সর্বোচ্চ জায়গায় পড়াশোনা করতেছে, সর্বোচ্চ স্থানে পড়াশোনা করতেছে, তাদের শিক্ষা দীক্ষা নৈতিকতা তো বেশি থাকার কথা। কিন্তু তাদের মধ্যে একটা পশুর মধ্যেও মনে হয় যা আছে, ওদের মধ্যে আমার মনে হয় না আছে। বলতেছে ছেলেটা ছাত্রলীগের এই ছিল সেই ছিল, থাকতেই পারে, তার জন্য কি তাকে মেরে ফেলতে হবে? যে এখনও তো যারা আছে ছাত্রদল করে, ছাত্র শিবির করে বা যে কোনো দলেই করুক না কেন, তার জন্য তাকে মেরে ফেলতে হবে? আমার পছন্দ না হলে বা আমার মানে আমার তাকে ভালো না লাগলে আমি তাকে মেরে ফেলতে পারবো? আমি না হয় এই দুনিয়াতে তাকে মেরে ফেললাম, আখেরাতে কি আমার এইসবের কিছুর জন্য কি জবাবদিহিতা করতে হবে না? জানি না এটা কি হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আবার আরেকটা ছেলেকেও মেরে ফেললো, সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এসব কি হচ্ছে আমি বুঝতেছি না। আমাদের ওই দিকেও একদিন শুনতে পেলাম একটা বাচ্চা, 1.5 বছরের একটা বাচ্চা, 1.5 বছর না 6 মাসের একটা বাচ্চা, তার মহিলাটার বিয়ে হয়েছিল, 1.5 বছর হয়েছে আর কি, মানে যে ছেলেটাকে মেরে ফেলেছিল তার 1.5 বছর মানে বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চাটার বয়স ছিল 6 মাস। তার বন্ধু বান্ধবরা তাকে মেরে ফেলেছে, একটু পানি চেয়েছে, বলেছে আমার ঘরে একটা বাচ্চা আছে। এটা শুনে নেই, এটা কেমন মানে কি একটা পাষণ্ড আমি বুঝি না, তারা কি ধরনের বন্ধু সেটাও আমি জানি না। আর ওই যে মাসুদ নামে একটা পঙ্গু ছেলেকে মারলো কেন? জানে মেরে ফেলার কি দরকার ছিল তাকে? সে অন্য একটা দল করতেই পারে, তার একটা মাসুম বাচ্চা ছিল 4 দিনে, সে বলেছে একটু পানি দেওয়ার জন্য, তাকে পানি না দিয়েই মেরে ফেলেছিল। আর এই জন্যই মনে হয় তোফাজ্জলকে ভাত টাত খাইয়ে পানি টানি খাইয়ে সব কিছু করে তারপরে তাকে এভাবে তিলে তিলে মারলো না? আমার আসলে এসব চিন্তা করলে আমার খুব কষ্ট হয়। এই জন্য আজকে আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করছি। আমার কাছে আসলে এটা একটা যন্ত্রণার মনে হচ্ছে। যেমন আজকে দেখলাম বায়তুল মোকাররমের কাহিনী, এসব কি হচ্ছে আমাদের দেশে? এই ছাত্ররা কি আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলবে? আমার মনে হয় না ছাত্ররা কোনো কিছু করতে পারবে। এরা বাচ্চা বাচ্চা পোলাপান, ওরা কি করবে? এরা দেশের সম্পর্কে কি জানে আর কি বুঝে? এরা এদের রক্ত গরম, এরা যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলতে পারে। আমি এখনও সময় আছে আমাদের দেশটাকে সুন্দর করে চলার জন্য বা দেশটাকে মানে সুন্দরভাবে সাজানোর জন্য এখনও সময় আছে। আমরা কেন এইভাবে আছি, চুপ করে আছি ঠিক জানি না। তো যাই হোক, তোফাজ্জলরা আমাদের আসলে আপনজনই হয়, কারণ তাদের জন্য যেহেতু আমার বিবেক কাঁদতেছে, আমার চোখে পানি আসতেছে, তাহলে তারা তো আমার আপনজনই। আর এই যে এখানে একটা ঘটনা দেখতেছেন, এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা যখন এই যে সন্ধ্যার খাবারটা খেলাম, তারপর নিচে দেখলাম যে চিল্লাচিল্লি শোনা যাচ্ছিলো। তো ফ্যানের বাতাস আসলে তেমন একটা কিছু শুনতেছিলাম না। তো আমার মেয়ে বারান্দায় গিয়েছে, তখন দেখতে পেলো, বলে আম্মু দেখো এখানে কি একটা হয়েছে। ভাবলাম চোর টোর হয়তো বা ধরেছে।
পরে শুনতে পেলাম মেয়েলে ব্যাপার স্যাপার, কোনো একটা ছেলে হয়তো বা মেয়েরা ওই যে ম্যাচ করে থাকে বা ছেলেরা ম্যাচ করে থাকে, ওই ধরনের একটা ব্যাপার ট্যাপার কিছু একটা হয়েছে হয়তো বা। আর ঘরে বাচ্চা আছে যার জন্য এসব নিয়ে উৎসুকও দেখাতে চাই নাই আর কি। তার জন্য আমি ওদেরকে নিয়ে বারান্দায় চলে আসছিলাম। যতক্ষণ ছিলাম আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো চোর, তার জন্যই আসলে ভিডিওটা করেছিলাম। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য একটু শেয়ারও করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আল্লাহ হেদায়েত নসিব করুক সে কামনাই করছি। আল্লাহ হাফেজ।